সালামু আলাইকুম। শুনতে পারছেন? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। শুরু করব ক্লাস। আচ্ছা। বাচ্চারা কেউ আছে? আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পেরেছি। কোনো সমস্যা থাকলে বলবেন, হ্যাঁ। নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ওকে আগে ম্যানেজ করেন, আমি এদিকটা দেখতেছি। ওকে। হ্যাঁ হ্যাঁ, বলেন। ক্লাসে জয়েন করবে এই ক্লাসে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করছি। আপনার ফ্রেন্ড বা যাই হোক, তাকে ক্লাসটা আপনি ইয়ে করতে বলবেন। হুম। শুনতে বলেন, শুনলেও অনেক কিছু বুঝতে পারবে। আর যদি পারেন তাহলে ভিডিও কলে তাকে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, বা পরবর্তীতেও দিয়েন, আমি রেকর্ড করছি তো। আচ্ছা। তো আমরা এখানে একটা বিষয় দেখছি যে সিম্পল কিছু বাক্য, যেমন আমি খুশি, আই এম হ্যাপি, আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। বলেন। ও সরি সরি সরি, আর্টিকেলটা দেখাই তাহলে। হ্যাঁ, আর্টিকেলটা আগেই দেখাই, আর্টিকেল। আচ্ছা, আর্টিকেলটা খুবই সহজ একটা চ্যাপ্টার, আর্টিকেলটা আগেই দেখি। আর্টিকেলটা আমি জাস্ট ওয়েট এ বিট, আমি একটু বের করি এটা। আর্টিকেল, 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 ARTICLE, আর্টিকেল এটাতে নাই। আর্টিকেল। ওকে। আর্টিকেলের বাংলাটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত শব্দ। পদাশ্রিতটা বলতে কি বোঝায়? এরা পদে আশ্রয় নেয়। আর্টিকেলটা কিন্তু অ্যাজেক্টিভ। এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ বলা হয়। আমরা পার্টস অফ স্পিচের ভিতরে অ্যাজেক্টিভ একটা পড়েছিলাম, নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই যে আট ভাইয়ের কথা বলেছিলাম, এখানে একটা ছিল হচ্ছে অ্যাজেক্টিভ। তো এই আর্টিকেলটা মূলত কিন্তু অ্যাজেক্টিভের ভিতরে এই পর্যায়ে পড়ে। এ, অ্যান এবং দি, এই তিনটি ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অর্থ হচ্ছে নির্দেশক বাচক, নির্দেশ করে। যদি বলা হয় এই কলমটি আমি চাই, বা আমি একটি কলম চাই, নির্দেশ করে বলছে। আমি একটি আপেল খাই, ডিমনস্ট্রেটিভ, এর অর্থ হচ্ছে নির্দেশক। তো এরা মূলত আর্টিকেল নামে পরিচিত। আমার কথাটা কি সাউন্ড বেশি হচ্ছে? কমিয়ে দিব? আচ্ছা, একটু কমিয়ে দেয় বলবেন, হ্যাঁ। আমাকে একটু হেল্প করবেন। আর কি কমাবো? হ্যালো, কমাবো? আর একটু কমা।
ঠিক আছে, হ্যাঁ, মানে এখানে বেশি কমিয়ে দিলে আপনার আবার আপনার শব্দটা আমি আবার মানে কম শুনতে পাই, হ্যাঁ? এই জন্য আমি তো আর হেডফোন লাগিয়ে না, আমি কম্পিউটারের সাউন্ডটাই শুনি, তো যাই হোক, সমস্যা হলে বলবেন। তো আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে পদাচ্ছারিত শব্দ বা নির্দেশক। এরা পার্টস অফ স্পিচের মাঝে আশ্রয় নেয়। পার্টস অফ স্পিচের মাঝে এরা কি করে? এরা আশ্রয় নেয়। হুম। আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে, দেখেন খুব সহজে মেইন যে পয়েন্টগুলো সেইগুলোই কিন্তু আমি আপনাকে শিখাচ্ছি। কি বলেছি? আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে। নাউন কেমন? একটা উদাহরণ যদি দেয়, যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। পেনটা হচ্ছে নাউন, এর আগে আমি একটা আর্টিকেল বসিয়েছি এ, তাই বলা হচ্ছে আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে। আর্টিকেলের অপর নাম অ্যাজেকটিভ বা ডিটারমাইনার, এই কারণে এটা নাউনের আগে বসে। ডিটারমাইনারটা আমি বোঝাবো, এটা নাউনের আগে বসে। এ অ্যান, এই দুইটি অনির্দিষ্ট করে বোঝায়, এ এবং অ্যান। আমি যদি বলি আমি একটি কলম চাই, পৃথিবীতে অনেক কলম আছে, কোন কোম্পানি কি রঙের আমি বলি নাই, শুধু বললাম আমি একটি কলম চাই। তো এই এটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। আবার অ্যান মানেও হচ্ছে একটি। আই ইট অ্যান এগ, আমি একটি ডিম খাই। এই ডিমটা ছোট না বড়, সাদা না কালো, বা হাঁসের না মুরগির, কোনো কিছু বলিনি, এখানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এ এবং অ্যান এই দুটিকে ইনডেফিনিট আর্টিকেল বলে। ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। আর্টিকেল দু প্রকার, এই যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, এ এবং অ্যান। আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটার অর্থ হচ্ছে দি। দি এর বাংলাটা আমি বলেছিলাম, টি, টা, খানা, খানি, বইখানি, বইটি, কলমটি, তখন দি পেন, দি বুক, দি ওয়ার্ল্ড, দি শার্ট। তো এটা হচ্ছে নির্দিষ্ট অর্থে বসে। তাহলে আমরা পেলাম আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট, আরেকটা হচ্ছে ডেফিনিট। ডেফিনিটটা হচ্ছে দি, এর শব্দের অর্থ টিটা খানাখানি, আমি যেটা এখানে বলেছি যে টিটা খানাখানি, এগুলা ভাওয়েলের পূর্বে বসে দি উচ্চারণ হয়। এটা একটু ক্লিয়ার করে দিই এখানে, সুন্দর একটা কথা বলেছে, আমরা দি বলবো না দা বলবো? অনেকেই কনফিউশনে থাকি, এবং অনেক জায়গায় শুনেছেন যে দি এবং দা মূলত বিষয়টা কিভাবে আমরা উচ্চারণ করতে পারি। তো মনে রাখতে হবে, এখানে একটা ছন্দ আছে বা একটা খুব ম্যাজিক্যাল ওয়ে আছে, সেটা আছে দাদির সিভি। দাদির সিভি, এটা মনে রাখতে হবে, আমরা দাদা দাদি বলি না? তো এখানে একটা সূত্র দেওয়া আছে দাদির সিভি কেমন। দিটা ভাওয়েলের পূর্বে, দি ভাওয়েলের পূর্বে এটার উচ্চারণ হবে দি। যেমন আমরা অনেক সময় বলি দি আপেল, হ্যাঁ, আমরা সাধারণ এখানে অ্যান বসাই, আই ইট অ্যান আপেল, আই ইট অ্যান এগ। কিন্তু যদি নির্দিষ্ট করে বা যদি স্পষ্টভাবে বুঝায়, যেমন দি, মানে আপেলের আগে যদি দি বসে, টিএইসি, এটার উচ্চারণ দি হবে। আর কনসোনান্টের পূর্বে দি বসলে এর উচ্চারণটা হবে দা, দয় আকারে দা বা দয় জবলা আকার। কি বলা হচ্ছে? এটা যদি কনসোনান্ট সাউন্ড, যেমন দেখেন এই যে এখানে লিখেছি পেন, একটু বড় করি, PEN, হুম, পেন, কনসোন্যান্ট, তো এর উচ্চারণটা দেখেন, এটা বলবো দা পেন বলেছে, কিন্তু আমরা ফেন বলবো, পি কে আমরা ফ বলবো, দা ফেন, দা ফেন। এটা আমরা ভুলেও দি বলবো না, আমরা এতটুকু মনে রাখবো। দেখেন এই যে দুইটা জিনিস না, একটা জিনিস আজকে শিখে রাখেন, যে কোনো জায়গায় পড়াশুনো করতে গেলে বা লাইফের কোনো জায়গায় যদি দুইটা জিনিস একই রকমের আসে, তো এই দুইটাকে আমরা মনে রাখতে পারি, সুন্দর একটা ওয়ে রয়েছে। ওয়েটা হচ্ছে কি, একটা আপনাকে শিখতে হবে না, মানে সেটা আপনি অল্প অল্প মনে রাখবেন, আর আরেকটা খুব ভালো করে মনে রাখবেন, তাহলে অপরটা যেহেতু প্রায় সেম, অটোমেটিকলি মনে চলে আসবে। আমি কেমন বোঝাতে চাচ্ছি, যেমন এখানে কোথায় দি হবে কোথায় দা হবে আমি এখন পড়িয়ে যাব, আগামীকালকার ক্লাসে এটা কিন্তু মনে থাকবে না, যেহেতু আমরা নতুন শিখতেছি ল্যাঙ্গুয়েজটা। তো এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে একটি আমরা ভালো করে মনে রাখি, সেটা কি, আমাদের বেশিরভাগ ওয়ার্ডগুলা কিন্তু কনসোনান্ট দিয়ে তৈরি হয়, যেমন পেন, টেবিল, ক্যাট, ডগ, আরো অনেক কিছু। তো এই কনসোনান্টের আগে আমরা সর্বদা দা উচ্চারণ করব। এই লাইনটুকু শুধু একটু মনে রাখবেন, কনসোনান্টের আগে আমরা দা উচ্চারণ করব, আর কিছু করা লাগবে না, হ্যাঁ, কনসোনান্টের আগে আমরা দা উচ্চারণ করব।
আর ওইটা অটোমেটিকলি আপনার মনে থাকবে যে স্যার বলেছিল ভাওয়েলের আগে উচ্চারণটা হবে দি, ভাওয়েলের আগে উচ্চারণ হবে দি। তো ওই যে দাদির সিবি কেন বললাম, দা, হুম, দা আর দি, তো দাদির সিভি, মানে এখানে বলা হচ্ছে, হ্যাঁ, সিবিটা হচ্ছে কেমন, সিতে হচ্ছে কনসোন্যান্ট আর ভিতে হচ্ছে ভাওয়েল। তো দাদির সিভি, অর্থাৎ যেখানে কনসোন্যান্ট থাকে সেখানে দা উচ্চারণ হয়, আর যেখানে ভাওয়েল থাকে সেখানে দি উচ্চারিত হয়। দাদির সিভি এই শব্দটা মনে রাখলে তাহলে এই আর্টিকেলটা মনে থাকবে যে দা সমান সমান হচ্ছে সি, দাদির সিভি, অর্থাৎ যেখানে সি থাকে সেখানে দা, আর যেখানে ভি থাকে সেখানে দি। অনেকেই কিন্তু আমরা এই উচ্চারণটা জানি না, অনেকেই এটা জানে না। তো যাই হোক, আমরা এটা আজকে থেকে মনে রাখবো, কনসোন্যান্ট শব্দ উচ্চারণ করতে। হ্যাঁ হ্যাঁ, দি বলবো, হ্যাঁ। তাহলে আজকে থেকে হয়তো ক্লিয়ার হবে, এবং আপনি যদি কখনো ফরেন কান্ট্রিতে যেতে পারেন, জার্মানি হোক, ইউকে হোক, আমেরিকা হোক, তখন বলার সময় এইটা একটু ঠিক করে ঠিকঠাকভাবে বলবেন, দেখবেন ওরা সব বুঝতে পারবে। আমাদের দেশ থেকে প্রায়, বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি লোক, আমরা প্রায় এখন 18 কোটি যদি লোক হয়, 1 কোটি লোক পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, সেটা হংকং হোক, চায়না হোক, আমেরিকা হোক। তো এই নেটিভ স্পিকার যারা, নেটিভ ইংলিশ স্পিকার যারা, এই সব দেশে যারা থাকে, এখানে একটা জিনিস কি হয় জানেন, আপনি আমি যতটা ভয় পাই, আজকেও একটু আগে একজনকে পড়াচ্ছিলাম আমেরিকা থেকে, তো বলল কি যে স্যার আসলে ল্যাঙ্গুয়েজটা যদি কেউ 60% জানে, মানে 60-60%, সে আমেরিকায় চলাফেরা করতে পারবে। কারণ আপনি 60% বললে আর 40%, বাকি 40% ওরা বুঝে নিতে পারে। এই যে দেখবেন, আপনি যখন আপনার বসদের সঙ্গে, আমি জানি মাঝে মাঝে আপনি কথা বলেন, এই যে ইউকে থেকে যে লোকটার সঙ্গে বলছিলেন, অনেক বয়স্ক মতো একজন থাকে, তার সঙ্গে কথা বলা লাগে, তো এদেরকে আপনি একটু বুঝাইতে পারলে বাকিটুকু ওরা বুঝে নেয়। তা এই ল্যাঙ্গুয়েজটাও ঠিক সেই রকম, আমরা যদি একটু, আপনি কিছু লাগবে না, আমি তো আগে একটা ক্লাসে আপনাকে বলেছিলাম, যদি আপনি টেন্সটা ভালোভাবে বুঝতে পারেন, বা 8 প্রকার টেন্স, 7 বা 8 প্রকার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টা, আর পাস্ট টেন্সের 2টা, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচার টেন্সের 2টা, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই চার আর এই চার, মানে প্রেজেন্ট টেন্সের 4টা, আর ওই 2 আর 2 4, 8 প্রকার টেন্স। 12 প্রকার থেকে আমি 4টা বাদ দিলাম। এই 8 প্রকার স্ট্রাকচার এবং প্রত্যেকটার এক্সাম্পল আপনি একেবারে ঠুটস্থ করে ফেলেন, মুখস্থরও ওই পাশে যেটাকে বলা হয়, এটা একটু ভালো করে বুঝে পড়ে ফেলেন, দেখবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এখন এটা করলে হবে না, হ্যাঁ, আমি আমি একটু প্র্যাকটিক্যালি ওই জায়গাটা আসতে চাচ্ছিলাম, আমি আজকে শুরু থেকেই করব, কিন্তু আর্টিকেলটা বুঝাই তারপর যাব যে টেন্সটা আমরা কতটা পারি। হুম 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 হুম। রেকর্ড দেখবেন, এবং আরেকটা কাজ করতে হয়, আমার পার্সোনাল ব্যাচে আপনি যেমন পড়েন এরকম আরো 5-6 জন আছে, তারা যেটা করে, আপনি তো অনেক সময় ব্যস্ত থাকেন, যেহেতু আপনার 10-12 ঘন্টা অফিসে দিতে হয়, সময় দিতে হয়, সময় পেলে আপনি আমাকে একটু সময় দিবেন, আমি দিনের বেলাতে সারাদিন ফ্রি থাকি, আমি জাস্ট রেকর্ড দেখবেন, সমস্যা নাই, কিন্তু রেকর্ড দেখে বেশি কমপ্লিট করা যায় না। যেমন আপনি রেকর্ডে যা রেকর্ড করা আছে তাই শুনছেন, কিন্তু আমি আপনাকে কিছু বিষয়, ওই রেকর্ডে যা ক্লাস নিয়েছি এখানেও ঠিক তাই, আমি কথা বলার সিস্টেমটা, মানে আপনার সঙ্গে জাস্ট আমি কথা বলবো, সহজ কথা যেটা, আপনিও বলবেন। এবার যখন ভুল হবে, সেই ভুলটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে দিতে পারবো। এটা হচ্ছে বেস্ট ওয়ে অফ লার্নিং ইংলিশ। হ্যাঁ, এটা যখন সময় পাবেন তখন এটা করবেন, সমস্যা নেই। আমাকে একটু, হ্যাঁ। হ্যাঁ, রবিবার বাংলাদেশ টাইমটা বলি, আপনার ওখানে তো 2 ঘন্টা যোগ করতে হবে। আমি রবিবার মানে প্রায় প্রত্যেকদিন আমি 7টার দিকে উঠে যাই, আমার আর এটার কোনো স্টেশন নাই, আমি যদি মনে করেন, আপনি যদি ফোন দেন তো আমি ভোরবেলাতেও উঠতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে আপনার ইয়ে করা না। ভোরবেলা বলতে শোনেন, আমি বাংলাদেশ টাইম 6টায় আপনি ধরতে পারেন, 6টা তার মানে আপনার ওখানে 8টা, আপনি চাইলে আমি 6টায়, অর্থাৎ আপনার 8টায় আমি সময় দিতে পারবো। রবিবারটা যদি দেখেন, আপনি দেশে আসার আগে আপনি নিজেকে একটা ভালো ফর্মে নিয়ে যান, আমি এটা বলি। হ্যাঁ, দেশে এসে আপনার মনে কি আছে আমি জানি না, হয়তো আপনি দেশে থাকবেন কি থাকবেন না, কিন্তু আপনি ওখানে বসে একটু সময় ব্যয় করেন, অলরেডি তো সময় দিচ্ছেন, কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে শেখেন, দেখবেন আপনার ফিউচারটা অনেক ব্রাইট হবে।
তো রবিবারে আমি সারাদিন ফ্রি থাকি, আপনি যে কোনো টাইমে যদি বাসায় থাকেন আমাকে বললেন, আমি জাস্ট 1 ঘন্টা এখানে যেমন আর্টিকেল দেখাচ্ছে, ওখানে আর্টিকেল না, জাস্ট কথা বলবো ইংলিশে। হুম, উই উইল টক ইন ইংলিশ। হ্যাঁ। আচ্ছা, তো আপনি যখনই ফ্রি থাকেন আমাকে বলবেন, আর ফোনে কল দিলে তো সমস্যা নাই। মনে করেন আমি যখন খেতে বসছি তখনও আমি শিখাইতে পারবো, আমি হাঁটাচলা করছি তখনও ইয়ে করতে পারবো। হ্যাঁ, যে এইভাবে ইসে বসতে হবে ল্যাপটপে, এটা না, ফোনেও আপনি চাইলে আমি সাপোর্ট দিব, সমস্যা নেই। তো রবিবারে আমাকে একটু নক দিবেন, আমি সারা সপ্তাহ যা যা শিখালাম এটার একটু ফিডব্যাক নিব সারা সপ্তাহের। মেইনলি যেটা বলছিলাম যে টেন্স, হ্যাঁ, আর যাই হোক এখানে আর্টিকেলটা দেখ। হুম। ওকে ওকে। ওকে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগলো, খুব ভালো আসলে। মানে এই ভাষাটা নতুন একটা ভাষা মানেই খুব ইয়ে। হুম, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমি শেখার প্রতি, হুম হুম, শেখার প্রতি খুব আমার আগ্রহ। হুম হুম, বলেন। হুম, হুম। অবশ্যই অবশ্যই, খুব একটা খুব দামি কথা বলেছেন, কথাটার অনেক ওজন আসলে, ঠিক যে ওদেরকে কেয়ার করতে করতে আপনার ভিতরে যে মাদারলি যে ইয়েটা, মাতৃসুলভ, এটা জেগে ওঠে। খুবই ভালো আসলে। হুম হুম। কম্পন সৃষ্টি করে, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু, এটা কিন্তু নকল করে মানে অন্য কোনো ভাবে আনা যায় না। চোখের পানি বা আবেগ, বা এই যে আপনার যে অনুভূতিটা, ফিলিংস যেটা, যে বাচ্চাদের সঙ্গে যখন থাকেন তখন এই যে অনুভূতি, এটা কিন্তু ওইভাবে অন্য কোনো ভাবে আসে না, আনা যায় না। খুব খুবই ভালো। দেখেন, আমি আপনাকে নিয়ে যখন মাঝে মাঝে চিন্তা করি তো একটা জিনিস ভাবি, যে আপনি যে জবটায় আছেন এটা আসলে শুধু যে আপনাকে ইকোনমিক্যাল ভাবে একটা সাপোর্ট দিচ্ছে তা না, এটা যদি আমরা একটু স্পিরিচুয়াল কথা বলি, আপনার জন্য অনেকটা মানে কর্মফল, যেটা ভালো কর্মফল সেটাও সঞ্চয় হচ্ছে। কারণ আপনি তাদেরকে টেক কেয়ার করতেছেন, তাই না? এটা কিন্তু একটা মানে খুব ভালো একটা দায়িত্বশীল জব, এবং এটার ভিতরে পুণ্য সঞ্চয় হচ্ছে। কারণ কয়জন এটা করতে পারে বলেন? আর তাদেরকে টেক কেয়ার করা মানে কি, বাচ্চারা কিন্তু ফুলের মতো। ফুল যেমন একটা ফুল, ফ্লাওয়ার ইজ দ্য সিম্বল অফ পিওরিটি অ্যান্ড হলিনেস, ফুল পবিত্রতা। হুম। তো এখানে বাচ্চারাও কিন্তু ঠিক তাই, এই যে যে বাচ্চাগুলো আপনাদের সঙ্গে ইয়ে করে, এটা আসলে খুবই মানে চমৎকার লাগে। এবং তাদের সঙ্গে তাদের মনের ভিতরে দেখবেন কখনো কোনো মানে, আমরা যেমন বড় মানুষরা একটু বুঝি না বিভিন্ন ছলচাতুরি, ওরা এটা বোঝে না। ওরা তো যা বলে যা কিছু করে খুব সোজাসুজি বলে দেয়, ওদের ভিতরে কোনো গোপনীয়তা থাকে না। আচ্ছা যাই হোক, তো এটা খুব একটা ভালো জব, এবং এটা সৃষ্টিকর্তা আপনাকে এখানে রাখছে, তারও একটা নির্দেশ ছিল। হুম হুম হুম। আচ্ছা, আর্টিকেলটা আমরা শেষ করি। সাধারণত আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে এ, এতটুক মনে রাখবো। আর ভাওয়েলের পূর্বে, অবশ্যই, আর ভাওয়েলের পূর্বে অ্যান বসে, হ্যাঁ। ছোটবেলায়, হুম হুম হুম, কনফার্ম হবে, হ্যাঁ। ভাওয়েলের পূর্বে হচ্ছে অ্যান বসে, কিন্তু এই কথাটা সব জায়গায় কাজে লাগবে না, বেশিরভাগ জায়গায় এটা থাকবে যে আমরা সাধারণত আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে এ বসে, আর ভাওয়েলের পূর্বে অ্যান বসে। হুম। আচ্ছা, প্রথম কথা, প্রধান কথা হলো আর্টিকেল মূলত বসে বা ব্যবহার হয় সাউন্ড ভাওয়েলের উপর ভিত্তি করে। অর্থাৎ খুব সুন্দর একটা কথা বলেছে, আমি একটু কথাটা ভেঙে দেই। আর্টিকেল মূলত বসে বা এর ব্যবহার হয় সাউন্ড ভাওয়েলের উপর ভিত্তি করে। অর্থাৎ এই যে আমরা এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটারের উচ্চারণ করি, এই উচ্চারণের উপরে ভিত্তি করে কিন্তু আর্টিকেলটা বসে। যেমন আমরা জানি যে কনসোনান্টের আগে দি বসে বা এ বসে। যেমন যদি বলা হয় এটি আমার জামা বা এটি একটি জামা, দিস ইজ এ শার্ট। তো এখানে শার্টের যেমন আমরা এইচ দিয়ে একটা উদাহরণ দেই, এইচটা হচ্ছে কনসোন্যান্ট, এ বি সি ডি ই এফ জি, এইচ, জি এবং এইচ, 21টা কনসোন্যান্ট, 5টা হচ্ছে ভাওয়েল। তো কনসোন্যান্টের আগে যেমন বলা হচ্ছে সে একজন সৎ মানুষ, হি ইজ
এ অনেস্ট ম্যান, এখানে স্বাভাবিক নিয়মে এ বসানোর কথা, কারণ এই অনেস্ট লিখতে গেলে কিন্তু বানানটা লিখতে হয় অনেস্ট, HONEST। আমি এখানে একটু লিখলাম ও, সরি, HONEST, অনেস্ট। আচ্ছা, তো এই অনেস্ট লিখতে গিয়ে প্রথমে আমাকে ব্যবহার করা লেগেছে, আর এইচটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে বাক্যটা এমন হওয়া উচিত, সে একজন সৎ লোক, হি ইজ এ অনেস্ট ম্যান, এরকম হলে ঠিক হতো। কিন্তু দেখেন, এই কথাটা আমি ভেঙে দিচ্ছি, যে এই যে বলেছে আর্টিকেলটা মূলত ব্যবহার হয় এই যে লেটারগুলো, এই লেটারগুলোর উচ্চারণের উপর ভিত্তি করে, উচ্চারণ। তো এই যে অনেস্ট লিখেছি, এই অনেস্টটা কিন্তু এইচ এর উচ্চারণ স্বাভাবিক হ হয়, হ। ক খর ভিতরে দেখবেন শেষের দিকে হ অক্ষর রয়েছে না, তো এইচ এর উচ্চারণটা স্বাভাবিকভাবে কিন্তু হ হয়, হনেস্ট। হুম। যেমন হর্স মানে হচ্ছে ঘোড়া, হর্স, HORSE, এখানে কিন্তু ঘোড়া, হর্সটাকে আমরা ঠিক এইসের মতো করে উচ্চারণ করছি, হয় এর মতো করে, হর্স। কিন্তু এই অনেস্ট কথাটাকে আমরা কেউ কখনো হনেস্ট বলি না, এটা আমরা বরাবরই বলি অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সৎ। তো এখানে এখানে কনসোনান্ট সাউন্ড, কনসোনান্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু কনসোনান্টের মতো করে উচ্চারণ করছি না। এই যে হটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর বাংলায় বলে, ইংরেজিতে, বাংলায় বলে ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে বলে কনসোন্যান্ট। তো এই কিন্তু আমরা ওই কনসোন্যান্ট, ব্যঞ্জন বর্ণ, এর মতো না বলে আমরা স্বরবর্ণ, 11টি স্বরবর্ণ আছে, তার ভিতরে প্রথমটা হচ্ছে অ, সেই এর মতো করে আমরা উচ্চারণ করতেছি অনেস্ট। হ্যাঁ, বর্ণগুলা, হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, ইংলিশ এবং বাংলা ভুলে যেতে হয়, এটা স্বাভাবিক, কারণ অনেক দিন তো এটা চর্চা হয় না, এই জন্য এটা ভুলে যেতে হয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এটা একটু দেখে নিবেন, বাংলায় স্বরবর্ণ 11টি, অ, আ, ক, সরি, রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ, ও এটা দেখবেন। এটা তো ইউটিউবে সার্চ দিলে গুগলে চলে আসবে। ক খ ব্যঞ্জন বর্ণ যেটা, 39টা। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগলো, সমস্যা নেই। তো এটা আমরা মানুষ মাত্রই ভুলে যেতে পারে, তো এটা একটু দেখে নিবেন এখন। এই যে অনেস্ট, মনে পড়ছে, হ্যাঁ। আমরা দেখেন, আপনার তো 3টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হচ্ছে, তাই না? বাংলা, ক্যান্থনিস, আর এখন নতুন করে আমি ইংরেজি শিখাচ্ছি। তো 3টা ল্যাঙ্গুয়েজ আসলে একটু ব্রেনে, হ্যাঁ, হ্যাঁ, এলোমেলো হয়ে যায়। হুম। আহ, আর আমার এলোমেলো হয় কোথায়, আমার ওই বলতে গেলেই আমি সাধারণভাবেও যখন কারোর সাথে কথা বলি, তো ওই ঘন ঘন ইংরেজি চলে আসে, তখন আমি নিজেকে আবার কন্ট্রোল করি, যে আমি যার সঙ্গে কথা বলছি হয়তো আমার গ্রামের বাড়িতে, বা হয়তো একজন রিক্সা পুলার, সে তো ইংরেজি নাও বুঝতে পারে। তখন আমি আবার মানে ব্রেনকে বুঝাই যে না, সব জায়গায় তো ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা হবে না, যাবে না, ঠিক হবে না। কারণ দেখেন, ওই সারা দিন ইংরেজি শেখাতে শেখাতে ওই রাত্রেও কেমন জানি ঘুমের ঘরে ইংরেজিতে কথা বলা হয়ে যায়। হুম। হুম, 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 বলেন। হুম, যত পড়বেন ততই আপনি শিখবেন। তো এই ভাষাটাও ঠিক তাই, দেখেন আপনি ক্যান্থনিস শিখেছেন, বলতে 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 শিখে গেছেন। গ্রামারটার কিন্তু ওইভাবে আপনি খাতা কলমে কেউ ওইভাবে, হয়তো আপনি একটা প্রশিক্ষণ নিয়েছিলেন ওই যে বলছিলেন বাংলাদেশে থাকাকালীন, কিন্তু বলতে বলতে হয়ে গেছে। আমাদের দেশ থেকে যারা আমেরিকায় যায়, এরা হয়তো বলতে বলতে অনেকটা শিখে যায়, কিন্তু গ্রামেটিক্যালি শিখতে গেলে কারো কাছে পড়তে হয়, প্রাইভেট। হ্যাঁ। হুম, 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 ঠিক, ঠিক। হুম, হুম। মনে, ঠিক, ঠিক।
হুম হুম হুম। এবং এই যে মনের যে একটা মনের যে একটা স্পৃহা, মানে একটা আকর্ষণ ইংরেজি শেখা বা জানা, বা এই যে মন আমাকে আপনাকে বলছে যে আমি শিখলে পারবো, বা একটা আত্মবিশ্বাস, হ্যাঁ, এইটা ধরে রাখেন, দেখবেন অল্প দিনের ভিতরে শিখতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন কিন্তু ইন্টারন্যাশনাল যুগ। আপনি হংকংয়ে গিয়েছেন 2018 সালে না কত সালে বলছিলেন? তো 17 শেষে, হ্যাঁ। এখন এই ব্যাপারটা এরকম হয়েছে, এখন আমাদের দেশ থেকে প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেসব দেশে মঙ্গা কবলিত বা অভাব অনটন বিভিন্ন সমস্যা, তারা কিন্তু উন্নত দেশে পাড়ি জমাচ্ছে। ভারত থেকেও অনেক মানুষ আমেরিকায় যায়, বা আমাদের দেশ থেকেও যায়। তো এই যেতে গেলে, হ্যাঁ, না সমস্যা না, একদমই ঠিক। এখন আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে গেলে টাকার থেকেও বেশি সমস্যা হয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ভাষা। হুম। তো এই জন্য ভাষাটাকে আরো আগে শিখতে হতো। যাই হোক, এখনো সময় আছে, কিন্তু এই ভাষাটা শিখলে পৃথিবীর, এই যে বললেন যে স্যার আমাকে পৃথিবীর বিভিন্ন দেশের লোকের সাথে কমিউনিকেট করতে হয়, তো এই কমিউনিকেশনটা একেবারে ইজি হয়ে যাবে যখন আপনি ভাষাটা পারবেন। আমার পরিচিত, আমাদের এলাকা থেকে, আমাদের গ্রাম বা আমাদের আশেপাশে গ্রাম থেকে অনেকেই আমি দেখেছি রাশিয়াতে থাকে, আমেরিকায় থাকে, কেউ হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে, পৃথিবীর অনেক দেশে আমার পরিচিত জনেরা থাকে। তো এরা প্রত্যেকেই ইংরেজি শিখে গিয়েছে, অথবা যারা না পারে ওই দেশে গিয়ে শিখেছে। তো তারা এখন খুব ভালো আছে। অর্থাৎ একটা কথা বলা হয়, যত বেশি লার্নিং তত বেশি আর্নিং। আর্নিং মানে হচ্ছে ইনকাম। তো লার্নিংটা কি? লার্নিং বলতে এখানে শেখাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে ইংরেজি ভাষাটা লার্নিং। যত বেশি আপনি লার্নিং করবেন, তত বেশি কিন্তু আপনার আর্নিং হবে। অর্থাৎ আপনি যদি ফ্লুয়েন্টলি একেবারে নেটিভ স্পিকারদের মতো ইংরেজি বলতে পারেন, আপনি ইউকেতে যান, হ্যাঁ, মানে যেটাকে লন্ডন বলা হয়, যদি আমেরিকায় যান, আপনার তো সব দেশে পরিচিত লোক আছে, আপনি যে কোনো একটা ভালো মানের কাজ জোগাড় করে নিতে পারবেন একেবারে ওভারনাইট, রাতারাতি। আজকে যাবেন, কালকেই হয়তো আপনাকে কাজে সেই লোক যোগদান করাই দিতে পারবে। কেন? কারণ আপনি মনে করেন আপনাকে একটা সুপার শপে সেলসম্যান হিসেবে চাকরি দিল, বা একটা কিন্ডার গার্ডেন স্কুলে, বা আপনি যে চাকরিতে আছেন ওই পোস্টগুলা বা ওই চাকরিগুলো আমেরিকাতেও আছে, ডে কেয়ার, বেবি কেয়ার, উন্নত দেশে, প্রত্যেকটা দেশে আছে। তো সেখানে গিয়ে আপনি আপনার ওই পদের থেকেও ভালো পদে চাকরি পাবেন, শুধুমাত্র ভাষাটা জানা থাকার কারণে। যাই হোক, তো আমরা একটু পয়েন্টে ফিরে আসি, আমরা অনেক প্র্যাকটিস করবো এখনো। তো এখানে বলা হচ্ছে, দেখেন এ বা অ্যান, আমি বড় করে যেটা কালার করেছি অনেস্ট, এটা আমরা ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট, কনসোন্যান্টের বাংলা ব্যঞ্জন বর্ণ, আর ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। তো এমন করে কিন্তু আমরা উচ্চারণ করব না। আমরা এই অনেস্ট, এটা কিন্তু সঠিকভাবে উচ্চারণ হওয়ার কথা ছিল হনেস্ট, কিন্তু আমরা এটা স্বরবর্ণের একটা উচ্চারণ করব, অ দিয়ে, অনেস্ট। আর যেহেতু আমি স্বরবর্ণ, বা ইংরেজিতে বলে ভাওয়েল, এই ভাওয়েল সাউন্ডের একটা উচ্চারণ চলে আসতেছে অনেস্ট, অনেস্ট। এই জন্য এখানে অ্যান ব্যবহার করতে হবে। মিস্টার করিম ইজ অ্যান অনেস্ট ম্যান, বর্ণা ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে আপনাকে অ্যান দিতে হবে। ওই যে সাউন্ডের, মানে উচ্চারণের তারতম্য, এইস থাকলেই কিন্তু দি বা এ বসার কথা ছিল, কিন্তু এখানে এ না বসে অ্যান বসতেছে, এই সাউন্ডের তারতম্য হচ্ছে। আচ্ছা, আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার, এটা তো বলেছি। যেমন দেখেন, এ বা অ্যান সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই সিঙ্গুলার মানে কি? এক বচন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এখানে এ বা অ্যান বসে। যেমন এ মোবাইল, আপনি বলছেন স্যার আই হ্যাভ এ মোবাইল। সিঙ্গুলার কাউন্টেবল মানে কি? কাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায়, এক বচন। হ্যাঁ, এক বচন গণনা করা যায়। যেমন এ মোবাইল অর্থাৎ একটি মোবাইল, এই মোবাইল কিন্তু গণনা করা যায়, একটি মোবাইল, দুইটি মোবাইল, এই জন্য এর পূর্বে এ বসে। এ কম্পিউটার। আবার আপেল, আপেলে কিন্তু গোনা যায়। তো আপেলের প্রথম অক্ষরটা কি আছে? এ আছে, অর্থাৎ একটা ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে অ্যান হবে। তাই বলছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। দেখেন এখানে যে রুলগুলো দিয়েছি না, সব আপনি পড়ে বুঝবেন। তো এইগুলো পড়ে আমাকে বলবেন যে স্যার আমি এই এই জায়গায় বুঝিনি। কারণ এই শীটটা বোঝাতে গেলে অন্যদিকে আমরা সময় পাবো না। যেমন আরেকটা বুঝাই, দি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল কি? গণনাযোগ্য যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এর পূর্বে দি বসে। যেমন এই যে মোবাইলের আগে এ মোবাইলও বসে, আবার দেখেন এই যে নিচের লাইনে দি মোবাইলও লিখেছি। আপনি বলতে পারেন স্যার এ এবং দি দুইটা কেন হবে, প্রশ্ন হতে পারে। কিন্তু এখানে এ মোবাইল মানে হচ্ছে একটি মোবাইল। যদি বলা হয় আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল ফোন। আর দিটা কখন বসে? নির্দিষ্ট করে বুঝাবে যে যে মোবাইলটা বর্ণা ব্যবহার করছে সেটা খুব ভালো।
দ্য মোবাইল ইজ ইউজিং বাই বর্ণা ইজ গুড। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে অনেক মোবাইল আছে, তার ভিতরে বর্ণা যে মোবাইলটা ব্যবহার করে এটা ভালো। দি মানে হচ্ছে, মনে রাখবেন, নির্দিষ্ট করে বুঝালে তখন দি বসে, নির্দিষ্ট করে বুঝালে তখন তার পূর্বে দি বসে। হুম। আচ্ছা, এরপর ওকে ওকে, ঠিক আছে, আপনার ফোন আসলে আপনি রিসিভ করেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে। আচ্ছা। হুম। এখন আমি এটা যদি একটু বলি, সেটা হচ্ছে আহ, কোথায় ছিলাম জানি। আচ্ছা, যাই হোক, আর্টিকেল নিয়ে কথা বলছিলাম। তো আমরা এ এন, হ্যাঁ, দি, এটা একটু রিডিং পড়বো। রিডিং পড়লে এখানে সবই বোঝা যাবে। দিটা ডেফিনিট আর্টিকেল নিয়ে একটু কথা। ডেফিনিট, মনে রাখবেন, ডেফিনিটের বাংলা হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট অর্থে দি ব্যবহার করা হয়, যার বাংলা অর্থ হচ্ছে টিটা খানা খানি। টিটা খানা খানি। কাউন্টেবল বা আনকাউন্টেবল, এইটা আবার একটু ঝামেলা। কাউন্টেবল আর আনকাউন্টেবলটা কি, এই নাউনের ভিতরে একটা প্রকারভেদ আছে যে গণনাযোগ্য নাউন আর অগণনাযোগ্য নাউন। কাউন্টেবল আর আনকাউন্টেবল, মানে এই গণনাযোগ্য যেগুলো গণনা করা যায় তাকে বলে কাউন্টেবল, আর যেগুলো গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল বলে। যেমন যদি বলি কলম, কলম কিন্তু গণনা করা যায়, একটি কলম, দুটি কলম, 5টি, 10টি, 50টি। কিন্তু আমি যদি বলি তেল, অয়েল, অয়েল কিন্তু কখনো গণনা করা যায় না। যদি বলি আমি চাউল, চাউল কিন্তু গণনা করা যায় না, এক বস্তা, দুই বস্তা বা সারা পৃথিবীর চাউল গুণা সম্ভব না। হুম? তারপর যদি বলা হয় যেমন যেগুলো আমরা ওজন করে কিনি, আটা, ময়দা, তারপরে আরো যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো বলছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল বা সিঙ্গুলার প্লুরাল যে কোনো নাউনের পূর্বে, অর্থাৎ যে কোনো জায়গায় দি বসতে পারে যখন, যেমন নিচের উদাহরণটা দেখি আমরা, এখানে কি বলছে, জাস্ট ওয়েট, এখানে দেখেন বলছে যে মোবাইলটি, বা মোবাইলটি হচ্ছে দা মোবাইল, আর যখন মোবাইলগুলো হবে তখন দা মোবাইলস, দা মোবাইলস। কম্পিউটারটি বা কম্পিউটারগুলো, দা কম্পিউটার অথবা দা কম্পিউটার্স, অর্থাৎ এখানে প্লুরাল হলেও আপনি দি দিতে পারেন, সিঙ্গুলার যদি নির্দিষ্ট করে বোঝায় দি দিতে পারবেন। আচ্ছা, আর্টিকেল নিয়ে সংক্ষিপ্ত কিছু শর্ট টেকনিক আমরা দেখি। আর্টিকেল নিয়ে শর্ট টেকনিক, যেমন আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে আর্টিকেল বসে, যেমন এ মোবাইল, কি হবে, এ মোবাইল। মোবাইলটি এখানে নাউন, কারণ আর্টিকেলের পরে এ রয়েছে, এ মোবাইল। মনে রাখবেন, একটু আগে বলেছিলাম আর্টিকেলের পূর্বে নাউন বসে, ওই সরি, নাউনের পূর্বে আর্টিকেল বসে। যেমন মোবাইল হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে নাউন মানে বিশেষ্য, অর্থাৎ নামবাচক। মোবাইল একটা জিনিসের নাম। তো ওই ইসের পূর্বে, এই নাউনের পূর্বে আর্টিকেল সব দিন বসানো যায়। আচ্ছা, তারপর বলছে এ এবং এন এর বেসিক রুলস। আমরা যতদূর জানি যে ভাওয়েল হলে এন বসে। ভাওয়েল কোন পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। আর কনসোন্যান্ট হলে কি বসে, এ বসে। তবে এই তিনটি, এই নিয়মটি পূর্ণাঙ্গ নিয়ম নয়। এইটা শেখানো হয় কখন, যখন ক্লাস 1, 2, 3, 4-এর বাচ্চাদের পড়ানো হয়, তখন কিন্তু আমরা টিচাররা বলি যে তোমরা মনে রাখবা ভাওয়েলের পূর্বে হচ্ছে অ্যান বসবে, কনসোনেন্টের পূর্বে এ বসবে। কিন্তু এটা পূর্ণাঙ্গ নিয়ম নয়। কেন পূর্ণাঙ্গ নিয়ম নয়? পরিপূর্ণ নিয়ম জানতে হলে শুধু ভাওয়েল চিনলে হবে না, ভাওয়েল সাউন্ডের উচ্চারণ শিখতে হবে। খুব চমৎকার একটা কথা বলেছে যে ভাওয়েল সাউন্ডের উচ্চারণটা শিখতে হবে। হ্যাঁ, যেমন, মানে ভাওয়েল সাউন্ড না, 26টি লেটারের টোটালি উচ্চারণ শিখতে হবে। ওই যে কেবল উদাহরণ দিয়েছিলাম, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ড্যাশে কি হবে, এ হবে না অ্যান হবে? এখানে অ্যান হবে। কিন্তু যারা নূতন শিক্ষার্থী তারা ভুল করে এ দেয়, কারণ বলে যে স্যার বলেছিল কনসোন্যান্টের আগে এ বসে, তাহলে এইস তো কনসোন্যান্ট, তাহলে এর পূর্বে এ বসবে, হি ইজ এ অনেস্ট ম্যান। নো, এখানে এই এইস থাকা সত্ত্বেও এর উচ্চারণটা হচ্ছে ভাওয়েল, বাংলায় অ প্রথমে আসতিছে, অ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই যে অনেস্ট বললাম, এই অনেস্টটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, যদিও কনসোন্যান্ট সাউন্ড ভাওয়েলের মতো। এই জন্য কিন্তু এখানে এ না বসে অ্যান বসবে।
আচ্ছা দেখেন, এগুলো আপনি পড়লে বুঝবেন। হ্যাঁ, এই যে ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ ই আই ও ইউ, আর কনসোনেন্ট হচ্ছে বাকি 21টি, কারণ ইংরেজিতে 26টি লেটার বা বর্ণ আছে, পাঁচটি বাদ দিলে 21টি থাকে। আচ্ছা দেখেন, এখানে বলছে যে এই পাঁচটি ভাওয়েল সাউন্ড যেখানে হবে তার পূর্বে অ্যান বসবে, এমনকি কনসোনান্ট হলেও এই পাঁচটির মতো কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি শুরুতে থাকে সেখানেও কিন্তু অ্যান বসবে। অ্যান আপেল, অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান অরেঞ্জ, অ্যান অনেস্ট। এই যে এখানে কিন্তু এতক্ষণ ঠিক ছিল, উপরে যে তিনটা বলেছি সব কিন্তু ওখানে ভাওয়েল ছিল, এ ই ও। এই যে অ্যাপল লিখতে গেলে এ আসে, ইঞ্জিনিয়ার লিখতে গেলে ই আসে, অরেঞ্জ লিখতে গেলে ও আসে, কিন্তু অ্যান অনেস্ট ম্যান। এখানে কিন্তু এই যে দেখেন, বাংলাটাও আমি লিখে দিয়েছি, এখানে সাউন্ডটা অ এর মতো হয়েছে। হুম, আপনি যদি অবশ্য মানে একটু সময় পান, আমি যে শিটগুলো প্রতিদিন দেই শিটগুলো পড়বেন, কারণ শিটগুলো আমি সোহাগ স্যার এমন সহজভাবে সাজিয়েছি, এটা পড়লে আমার কথাগুলো আপনার মনে পড়বে যে স্যার এইখানে এইটা এইটা বলেছিল। হুম হুম হুম। অবশ্যই অবশ্যই। হয়নি। আচ্ছা আচ্ছা, যাই হোক তো আমি। হুম হুম হুম। অবশ্যই অবশ্যই, আপনি ছুটির ছুটির দিনটাও টোটাল ক্লাসগুলো দেখবেন, যে তিনটা চারটা ক্লাস নেই ছুটির দিনে, একদিনে একটু দেখবেন। তারপর হচ্ছে অ্যান আওয়ার। হ্যাঁ, আওয়ার মানে হচ্ছে ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা। তো এখানে আমরা হাওয়ার বলবো না, যদিও শব্দটা এইচ ও ইউআর এমনটি হওয়া কথা ছিল যে হাওয়ার, কিন্তু না, আমরা বলবো আওয়ার। আওয়ার। যেমন এয়ার, এইচ ই আই আর, এটা হেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এয়ার, এই এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার। যেমন আপনার ভাই যদি থাকে, সে আপনার বাবার মৃত্যুর পরে ও কিন্তু উত্তরাধিকার হবে। তো এটা হচ্ছে এয়ার। তারপর হচ্ছে অ্যান অনার্স। না, এটা হেয়ার হবে না, এটা এয়ার হবে। আবার আরেকটা আছে ACIR, সেটাও বলতে পারেন। ওই হেয়ার মানে হচ্ছে চুল, কিন্তু এইখানের এই এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেই দেখেন এটা একটু লিখে দেই, যে এখানে আসা বা এখানে সেই হেয়ার বানানো হচ্ছে HERE। সরি, এখানে বাংলা হয়ে গেল। আমি উপরে লিখি HERE, একটু লিখে রাখেন যদি পাশে ইয়ে থাকে। HERE, হ্যাঁ, হেয়ার। এই যে HERE। এই হেয়ার মানে হচ্ছে দেখেন, হ্যাঁ, এগুলাকে বলে সিমিলার সাউন্ডিং ওয়ার্ড, একই রকমের সাউন্ড করবে কিন্তু এর অর্থটা ভিন্ন। HERE, হেয়ার। আপনাকে আমি বললাম, মনে করেন দেখা হয়েছে, আমি ইশারা দিয়ে বললাম প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে আসুন বা এখানে আসো। এই হেয়ার বানানটা হচ্ছে আশা। হ্যাঁ, না, হেয়ার মানে হচ্ছে এখানে, কাম মানে আসা, আর হেয়ার মানে হচ্ছে এখানে, এখানে এসো, কাম হেয়ার। আবার এখানে যেটা দেখিয়েছি এইটা হচ্ছে উচ্চারণটা হবে এয়ার, HEIR। কিন্তু আবার আরেকটা HEIR, সেটার অর্থ হচ্ছে হেয়ার, হেয়ার মানে চুল। দিস ইজ মাই হেয়ার, ইওর হেয়ার ইজ ভেরি ব্ল্যাক, তোমার চুল খুব কালো। এই হেয়ারটা বানান এরকমই হবে, HEIR। এই যে দেখেন কালার করেছি, এটা বানান এটা। হ্যাঁ, কিন্তু দুই জায়গায় দুই উচ্চারণ, একই বানান দুই জায়গায় দুই উচ্চারণ। এখানে বলবেন এয়ার, হি ইজ অ্যান এয়ার। সে একজন উত্তরাধিকার। পিতা মরে গেলে দেখবেন সন্তান অটোমেটিকলি জমি জমা ছেলেরা তার ভাগটা পেয়ে যায়, এটাকে বলে উত্তরাধিকার, আপনি আপনার বাবার উত্তরাধিকার সূত্রে পেতে পারেন। এরপর বলছে যে অনার্স, আমরা বলি না যে সে একজন অনার্স পাস ব্যক্তি, এটা হনার্স বলবো না, এটা বলবো অনার্স, শব্দটা আসবে অ। হুম, তারপর রয়েছে দেখেন ইউ। ওই কমপ্লিট বা পাস বলে, যে আমি অনার্স পাস করেছি, হ্যাঁ আমি অনার্স কমপ্লিট করেছি, একই কথা, কমপ্লিট মানে শেষ করা, এটাই। এটা কমপ্লিট করা, আমি এটা বেশি ভদ্র মনে করি। পাশ করাটা বললে একটু এনসিয়েন্ট হয়ে যায়। এখন দেখেন এই নতুন নতুন, সেদিন আমাদের এক স্যার এটা বলছিল, শব্দগুলা পরিবর্তন হয়, পৃথিবী পরিবর্তনশীল তো। যেমন আমরা আগে বলতাম টয়লেট, ল্যাট্রিন, বাথরুম, এখন এইগুলার কেউ বলি না। এখন শহরে বা আমরা ভদ্রভাবে বলি যে আমি ওয়াশরুমে যাচ্ছি, বা আমি ওয়াশরুমটা কোন দিকে একটু বলবেন। এটা কিন্তু এখন খুব সারা বিশ্বে প্রচলিত, অর্থাৎ শব্দগুলো আপডেট হচ্ছে। যাই হোক, তো এখানে বলা হচ্ছে ইউ, শেষে বলা হচ্ছে ইউ, দেখেন IWE, ইউ মানে হচ্ছে ভেড়ার স্ত্রীলিঙ্গ, ভেড়ি। তো এখানে AU হবে। কেন হবে? দেখেন, এই ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও এর সাউন্ড না হওয়ায় এখানে লক্ষ্য করা হচ্ছে, ইউ, ইউ। হুম, ইউ মানে হচ্ছে ভেড়ি, হ্যাঁ, ভেড়া আর ভেড়ি, ভেড়ার স্ত্রীলিঙ্গ যেটাকে বলা হয়, যেমন নারী পুরুষ সেরকম।
আচ্ছা, তারপর দেখেন এখানে আরো আছে, বলছে কিছু ওয়ার্ডের শুরুতে কনসোনান্ট থাকার পরেও, এই যে লাইনটা বলছে কিছু ওয়ার্ডের শুরুতে কনসোনান্ট থাকার পরেও এর পূর্বে অ্যান বসে, যেমন অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, এখানে প্রত্যেকটাই দেখেন প্রত্যেকটা এইস রয়েছে, কিন্তু এই শব্দগুলোর আগে অ্যান বসবে। অনারারি, যেমন আপনি আমাকে মাস শেষে টাকাটা দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে অনারারি, সম্মানী। হ্যাঁ, আপনি বললেন যে স্যার সম্মানীটা দিব, এটা হচ্ছে অনারারি, HONORARY। এটা হনারারি বলবো না, এটা অনারারি বলবো। আচ্ছা, হুম, এরপর বলছে যে কিছু ওয়ার্ডের শুরুতে ভায়োল থাকা সত্ত্বেও এ বসে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে নাকি আরো কমাবো? কিছু কিছু ওয়ার্ডের শুরুতে ভায়োল থাকা সত্ত্বেও, যেমন এ, এটা একটা ভায়োল, এই থাকা সত্ত্বেও কিন্তু এখানে কি বসবে? যেমন আমি যদি বলি ইউনিভার্সিটি, প্রথম শব্দটা ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হি ইজ অ্যান ইউনিভার্সিটি হওয়ার কথা, কারণ ইউটা হচ্ছে ওই যে ভাওয়েলরা পাঁচ ভাই, তার ভিতরে একজন কিন্তু, AEIO, ইউ, ইউ। কিন্তু এই ইউ থাকা সত্ত্বেও এখানে এ দিতে হবে, সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট বলতে হবে, অ্যান দেওয়া যাবে না। এই যে যারা ইউরোপ কান্ট্রিতে বসবাস করে এদেরকে বলা হয় ইউরোপিয়ান। আমরা অনেক সময় বলি যে ইউরোপিয়ান, অর্থাৎ সে ইউরোপ দেশের লোক। তো এখানেও কিন্তু এ ব্যবহার করতে হবে, হি ইজ এ ইউরোপিয়ান, অর্থাৎ তিনি একজন ইউরোপ মহাদেশের লোক। তেমনি করে ইউজফুল, ইউনিক, এগুলো দিবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর একটা রুল, এ ও অ্যান এর সাধারণ কিছু রুল। নাউনের পূর্বে ফিউ, লিটিল, ফিউ মানে হচ্ছে অল্প বা কম, ফিউ, লিটিল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডেল ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। হি লিভড আ গ্রেট মেনি ইয়ার্স, হি লিভড আ গ্রেট মেনি ইয়ার্স, হি মেড আ ফিউ মিস্টেক্স, দেয়ার ইজ আ লিটিল ওয়াটার ইন দ্য জার, পাত্রে খুব কম পানি আছে। দেখেন এ লিটিল, এ ফিউ, এ গ্রেট। হ্যাঁ, এই লিটিল, ফিউ, গুড, সো মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড আইডিয়া, এগুলো থাকলে এ বসবে। আচ্ছা, অন অর্থে এ বা অ্যান বসে, অর্থাৎ এ বা অ্যান একটি যদি অন অর্থে ব্যবহার করা হয়, হুম, যেমন দেখেন আই নিড এ মোবাইল, এখানে আপনি ওয়ানটাও দিতে পারেন। আই নিড অন মোবাইল, আপনি বলছেন যে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, আই নিড অন মোবাইল, আমার একটি মোবাইল দরকার বা প্রয়োজন। আই বট, আমি কিনেছিলাম এ লাইট, দ্বিতীয় নাম্বার আমি একটা লাইট কিনেছিলাম, তো এখানে লাইটের আগে এ বসেছে। আচ্ছা, আরো কিছু একটু দেখাই। দেখেন কিছু সংখ্যাবাচক শব্দ, এই সংখ্যাবাচক শব্দটা কেমন? উম, যে কথা বললে সংখ্যা বোঝায়, যেমন এক ডজন, এক শত, এক মিলিয়ন, এইগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে। অর্থাৎ এমন একটা শব্দ বলবো যার আগে সংখ্যা থাকে। আমি 12টি আম কিনেছিলাম, এই যে 12টিকে বলা হয় অন ডজেন, অন ডজেন। তো এর পূর্বে কিন্তু আর্টিকেল বসানো যায়, যেমন দেখেন অ্যাবাউট এ মিলিয়ন পিপল, প্রায় 1 মিলিয়ন, 1 মিলিয়ন মনে আছে তো, 10 লক্ষে 1 মিলিয়ন। আপনার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে আপনি বলতে পারেন আই হ্যাভ 1 মিলিয়ন মানি, আই হ্যাভ 10 লাখ টাকা, ইয়েস, এটাকে বলা হচ্ছে 1 মিলিয়ন। আচ্ছা, যাই হোক, অ্যাবাউট এ মিলিয়ন পিপল গ্যাদার্ড, এই যে এ মিলিয়ন বসেছে, এ ডজন অফ মোবাইলস হ্যাজ বিন লস্ট, দে ইনভাইটেড 100 পিপল, 100 লোক তারা নিমন্ত্রণ করেছিল 100 লোককে। তাই বলছে কিছু সংখ্যাবাচক শব্দ ডজন, মিলিয়ন, এর পূর্বে আর্টিকেল এ বসে, এই জায়গাটা দেখেন এর পূর্বে আর্টিকেল এ বসে। আচ্ছা, তারপর বলা হয়, আমি মেইন মেইন কিছু বিষয় একটু দেখাই। আহ, বাক্যের সো অথবা টু থাকলে অ্যাজেক্টিভ প্লাস এ বা অ্যান বসে। বাক্যে সো অথবা টু থাকলে অ্যাজেক্টিভ প্লাস এ বা অ্যান বসে, যেমন হি ইজ সো ব্রিলিয়ান্ট এ স্টুডেন্ট, ইট ইজ টু ইন্টারেস্টিং আ ম্যাটার। এই যে টু ইন্টারেস্টিং এ ম্যাটার দিয়েছি, ইন্টারেস্টিং এ ম্যাটার, এখানে একটু স্পেস হবে, এ ম্যাটার। আচ্ছা, ইট ইজ সো ফাইন আমব্রেলা, ইট ইজ সো
ফাইন অ্যান আমব্রেলা, এখানে এক হয়ে গেছে, অ্যান আমব্রেলা। আচ্ছা, তারপর বলা হচ্ছে রাজু ইজ সো ডেঞ্জারাস এ ম্যান, অর্থাৎ রাজু খুবই ভয়ঙ্কর একজন মানুষ। এখানে একটা আর্টিকেল এ দিতে হয়। এখানে ব্রিলিয়ান্ট, ইন্টারেস্টিং, ফাইন, ডেঞ্জারাস যথাক্রমে অ্যাজেক্টিভ, আর তারপরে এ বা অ্যান বসেছে। অ্যাডভার্বিয়াল সরি অ্যাব্রিভিয়েশন, এইটা একটু দেখেন খুব মন দিয়ে। অ্যাব্রিভিয়েশনের অর্থ হচ্ছে কি শব্দ সংক্ষেপ। যেমন আমরা বলি না, তিনি একজন এমএ পাশ করা লোক। এই যে এম এ, এই এম এ শব্দের অর্থটা হচ্ছে মাস্টার্স অফ আর্টস। এম এ, দেখবেন বাংলাদেশে একটা ডিগ্রি রয়েছে, বড় ডিগ্রি, বিসিএস বলে না, আমার হাজব্যান্ড বিসিএস ক্যাডার। এইগুলোকে বলে অ্যাব্রিভিয়েশন, শব্দ সংক্ষেপ। অর্থাৎ বিসিএস শব্দের ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। এই যে দেখেন এখানে যেটা লিখেছি, এইটাও একটা শব্দ সংক্ষেপ। হি ইজ অ্যান এমপি, হি ইজ অ্যান এমপি, অর্থাৎ তিনি একজন এমপি। এমপি মানে হচ্ছে কি, এমপি মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশে জাতীয় মহান জাতীয় সংসদের যারা সদস্য হয়, মেম্বার অফ পার্লামেন্ট, এত বড় কথা কেউ বলে না, তাই সংক্ষেপে বলে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। এখন একটা মজার বিষয় দেখেন, এই এম শব্দটা উচ্চারণ করতে গেলে এই যে এমপি, তো পিটা বাদ দিয়ে দেন, মনে রাখেন এম। তো এম কথাটা যদি আমি একটু স্লোলি উচ্চারণ করি, ধীরে ধীরে, দেখবেন অদৃশ্য রূপে প্রথমে আগে একটা এ উচ্চারিত হয়, এম, এম, দেখেছেন? তো এই যে অদৃশ্য একটা এ উচ্চারিত হচ্ছে, এই জন্য এই এমপি শব্দটার পূর্বে অ্যান বসেছে। হি ইজ অ্যান এমপি, তিনি একজন এমপি। বলা হচ্ছে সে একজন এইচএসসি পরীক্ষার্থী, ক্যান্ডিডেট মানে হচ্ছে পরীক্ষার্থী। তো বলা হচ্ছে হি, মাই সিস্টার, আমার বোন, ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, মাই সিস্টার ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, আমার সিস্টার একজন এইচএসসি। তো এইচ বলতে গেলেও প্রথমে ওর আগে অদৃশ্য রূপে এ চলে আসে, এ, এইচ, 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 দেখেন আগে এ চলে আসছে। বাংলাদেশে ডাক্তারদের যে ডিগ্রি বলা হয় এমবিবিএস সারা বিশ্বে, তো এই এমবিবিএস যদি বলা হয় সে একজন এমবিবিএস পাশ করা মানুষ, হি ইজ এ এমবিবিএস হবে নাকি হি ইজ অ্যান এমবিবিএস হবে? ইয়েস, হি ইজ অ্যান এমবিবিএস, কারণ ওই এম বলতে গেলে ওর আগে কিন্তু একটা অদৃশ্য এ চলে আসে। আচ্ছা, এরপর আরো রয়েছে একটা ইম্পর্টেন্ট রুল দেখাই, যেমন রুল 14টা, অন এর পূর্বে অ্যান না লিখে এ লিখতে হয়। অন এর পূর্বে অ্যান লেখা যায় না। যেমন এইটা আমি একটা উদাহরণ দেই আগে, তাহলে ভালো বুঝবেন। বলা হচ্ছে এ অন আইড ম্যান। অন আইড ম্যান মানে কি, মানুষের তো দুইটা চোখ, তো কোনো মানুষের যদি একটি চোখ অন্ধ হয়ে যায়, তো তাকে বলা হয় এক চোখা লোক। তো হি ইজ এ অন আইড ম্যান। তো দেখেন অন লিখতে গেলে কিন্তু প্রথমে ও রয়েছে, একটা ভায়েল সাউন্ড। এখানে স্বাভাবিক নিয়মে কিন্তু অ্যান হওয়ার কথা ছিল। হি ইজ অ্যান অন আইড ম্যান, সে এক চোখা লোক। তো এখানে কিন্তু এই অন থাকা সত্ত্বেও আমরা অ্যান দিতে পারবো না, এ দিতে হবে। কেন? বলছে অন এর পূর্বে অ্যান না লিখে এ দিতে হয়। ও এর উচ্চারণ যদি ওয়া হয়, ওয়া, হ্যাঁ, এই কথাটি 100% ঠিক নয়। আবার ওয়ান দ্বারা নির্দিষ্ট করে কিছু বোঝায়, তাহলে তার পূর্বে দি বসে। যেমন এই দেখেন অ হয়েছে এখানে, এই যে ওয়ান আইড ম্যান বললাম না, এটা উচ্চারণটা হবে ওয়া, ওয়া, হ্যাঁ, ওয়ান, অ্যান ওয়ান আইড ম্যান। এ ওয়ান সাইডেড ম্যাচ, অর্থাৎ এমন একটা ম্যাচ যেটায় পক্ষপাতিত্ব করা হয়েছিল, ওয়ান সাইডেড, অর্থাৎ রেফারি খেলাটার একদিকে টেনেছিল। এ ওয়ান লেগড গার্ল, এক পায়ে একটা মেয়ে আছে, সেই মেয়েটার এক পা নেই, এক পা বিশিষ্ট একটা মেয়ে। তো এই ওয়ানের আগে এখানে অ্যান না বসে এ বসবে। কেন হবে? ওই যে ও এর উচ্চারণটা কিন্তু ওয়া, হ্যাঁ, ও অন্ত্যেষ্টি একার ওয়া এর মতো হচ্ছে। আচ্ছা, নেক্সট কিছু রুল দেখবো। যেমন ব্যতিক্রম, এ হর্স, এ হলিডে, এ হর্স, এ হলিডে। আমরা এইস থাকলে কিন্তু অ্যান বসিয়েছিলাম, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কিন্তু এইস থাকা সত্ত্বেও আবার এখানে এ বসাতে হচ্ছে, মানে এটা বহুরূপী। কখনো বহুরূপে বলতে এর সূত্র রয়েছে। সূত্র কেমন? যেমন এখানে এইস এর উচ্চারণ কিন্তু ঠিক খাঁটি হয় এর মতোই হচ্ছে, হর্স, হর্স, হ্যাঁ, এই জন্য কিন্তু এখানে এ হবে। কিন্তু এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো হতো, তাহলে অ্যান হতো। মিস্টার করিম ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্টের উচ্চারণ অ এর মতো হচ্ছে।
অর্থাৎ অটা কিন্তু বাংলায় স্বরবর্ণ বলে। আর এই স্বরবর্ণের উচ্চারণ যখন থাকবে স্বরবর্ণের মতোই হবে, তখন অ্যান বসবে। স্বরবর্ণ হলে, অর্থাৎ ভাওয়েল, বাংলা ইংরেজিতে বলে ভাওয়েল, বাংলায় স্বরবর্ণ, এইটা হলে অ্যান বসবে, কনসোন্যান্ট হলে এ বসবে। কিন্তু এর ব্যতিক্রম আবার মানে উলট পালটও মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা রুলগুলো এক দুইবার পড়লে মনে থাকবে। আচ্ছা, উই আর ওয়ার্কিং ইন আ হসপিটাল, কি বলা হচ্ছে? আমরা একটা হাসপাতালে কাজ করিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উই আর ওয়ার্কিং ইন আ হসপিটাল। তাহলে এই যে হসপিটালের আগে অ্যান হয়নি, এখানে এ হয়েছে। এ হসপিটাল, উই আর ওয়ার্কিং ইন এ হসপিটাল। হি লিভস ইন এ হোটেল, এখানে কিন্তু এ বসেছে। আচ্ছা, এখনো ই এর উচ্চারণ এখানে কিন্তু এইস এর মতো হচ্ছে। এবার দি এর কয়টা ব্যবহার দেখাই। ডেফিনিট আর্টিকেল দি, বলা হচ্ছে কি, দি পিপল অফ ইন্ডিয়া আর নট টোটালি লেজি, ভারতবর্ষের লোকজন মোটেই অলস নয়। দি প্লাস নাউন, এই যে দি পিপল, পিপল কিন্তু নাউনের পূর্বে দি বসিয়েছি। দি পিপল অফ, এ লট অফ, এ নাম্বার অফ, এ ম্যান অফ লেটার। এ লট অফ মানে প্রচুর, এ নাম্বার মানে হচ্ছে একটা সংখ্যা, এ ম্যান অফ লেটার এটা একটা ফ্রেজ, অর্থাৎ পণ্ডিত ব্যক্তি। হ্যাঁ, পিপল এখানে নাউন এবং তার পূর্বে দি ও পরে অফ বসেছে। আচ্ছা, দি লাভ ইজ অ্যাবস্ট্রাক্ট দ্যাট আই ফাইন্ড ইন ইউ। লাভ এখানে অ্যাবস্ট্রাক্ট, এখানে নাউন নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হওয়ায় লাভের পূর্বে দি বসেছে। বলা হচ্ছে দি লাভ ইজ অ্যাবস্ট্রাক্ট দ্যাট আই ফাইন্ড ইন ইউ, তোমার ভিতরে যে ভালোবাসাটা দেখেছি এটা খাঁটি, বা এটা মানে গুণবাচক। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক। দা আয়রন, অর্থাৎ মনে রাখবেন এখানে স্বাভাবিকভাবে আমরা দি এর ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর কেমন হয়? যেমন একটু এখানে দেখাই, দি প্লাস অ্যাজেকটিভ, জাতি বা শ্রেণী বা সম্প্রদায় এমন বোঝালে সেখানে দি বসে। দি প্লাস অ্যাজেকটিভ হবে, মনে রাখতে হবে। কোনো অ্যাজেকটিভের পূর্বে দি লিখলে উক্ত অ্যাজেকটিভটি প্লুরাল নাউন হয়ে যায়। কি বললাম? কোনো অ্যাজেকটিভ, যেমন উদাহরণ দেয় পুওর, পুওর মানে হচ্ছে গরিব, পুওর মানে গরিব, এই শব্দটা হচ্ছে অ্যাজেকটিভ, বিশেষণ, দোষগুণযুক্ত শব্দ, পুওর। কিন্তু এর পূর্বে যদি আমি দি যোগ করি, যদি বলি দি পুওর, তখন কিন্তু বুঝাবে গরিবেরা। হ্যাঁ, তো বলছে যে যেমন ভার্চুস, এটা হচ্ছে গুণ, ভার্চু মানে গুণ। কিন্তু যখন দিব দা ভার্চুস আর রেসপেক্টেড, অর্থাৎ গুণী ব্যক্তিদের সম্মান করা হয়। তো এখানে সেই কথাটা বলছে দি প্লাস অ্যাজেকটিভ। মনে রাখতে হবে কোনো অ্যাজেকটিভের পূর্বে দি দিলে প্লুরাল হয়ে যায়। আবার আরেকটা মনে রাখবেন, কোনো ভাষা, কোনো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, এর পূর্বে দি দিলে ওই ভাষার জাতিকে বুঝায়। যেমন আমরা ইংলিশ শিখতেছি, আপনাকে ইংরেজি ভাষা আমি শিখাচ্ছি, তো এইটার পূর্বে যদি আমি দা ইংলিশ লিখি, তখন কিন্তু বুঝাবে ইংরেজ জাতি। দ্য ইংলিশ আর ব্রেভ নেশন, ইংরেজরা সাহসী জাতি, তখন আপনাকে ইংলিশের আগে দা দিতে হবে, দা ইংলিশ। যেমন দা মুসলিম ইজ আ ব্রেভ নেশন, মুসলমানরা একটা সাহসী জাতি। দা ইংলিশ স্পিক্স ওয়েল ইংলিশ, অর্থাৎ ইংরেজরা ইংরেজি ভালো বলে। আচ্ছা, তারপর একটা বুঝাচ্ছে, যেমন এইগুলা খুব সহজ নিবন, এগুলো এক নিঃশ্বাসে আপনি পড়বেন। যেমন দিকের নাম, ঋতুর নাম, বিখ্যাত জাহাজ, জাদুঘর, হোটেল, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, মহাকাব্য, ট্রেন, বিমানবন্দরের নাম, বিখ্যাত অট্টালিকা ইত্যাদির পূর্বে আর্টিকেল দি বসে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু একটা এবং যা কিছু বিখ্যাত, তার পূর্বে দি বসে। দা ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য রেইনি সিজন, দ্য উইন্টার, দ্য টাইটানিক। হ্যাঁ, দ্য বলাকা, বড় বড় জাহাজের নাম, যা টাইটানিক। দ্য হোটেল রেডিসন, মনে করেন ঢাকার একটা হোটেল, দ্য হোটেল সোনারগাঁও। দ্য আল কুরআন, দ্য হোলি আল কুরআন, দ্য বাইবেল, দ্য হোলি গীতা। হুম, দ্য ডেইলি স্টার, বাংলাদেশের একটা পত্রিকা, দ্য ডেইলি প্রথম আলো, দ্য ডেইলি মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্তের একটা মহাকাব্য মেঘনাদ বধ। দ্য বনলতা এক্সপ্রেস, দ্য সিল্কি সিটি, সিল্ক সিটি এক্সপ্রেস একটা ট্রেনের নাম। হ্যাঁ, দ্য নোভো এয়ার, বাংলাদেশের একটা বিমান সংস্থা। দ্য রিজেন্ট এয়ারওয়েজ, দ্য কাতার এয়ারওয়েজ, দেখবেন আপনি যে বিমানে হংকং থেকে বাংলাদেশে যাওয়া আসা করবেন, এটা চায়না এয়ারওয়েজ বা বিভিন্ন দেশের ওখানে বিমানের গায়ে লেখা থাকে নোভো এয়ার, চায়না এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স,
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, এগুলো থাকে এখানে। তো বলছে দ্য নোভো এয়ার, দ্য রিজেন্ট এয়ার, দ্য কাতার এয়ারওয়েজ, এগুলোর পূর্বে, অর্থাৎ এই যে এখানে বলেছে যে বিখ্যাত জাহাজ, জাদুঘর, ধর্মগ্রন্থ, বিমান, এগুলোর নামের পূর্বে দি বসে। এটা দেখবেন 6-7-এ পড়েছিলেন, একটু মনে করে দেখেন, আমরা সবাই হুম মনে পড়তেছে, অবশ্যই মনে পড়বে। হ্যাঁ, এটা আমাদের টিচাররা সবাই পড়িয়েছিল। হুম হুম। আচ্ছা, তারপর বলছে প্রসিদ্ধ ও খ্যাতিমান স্থানের নামের পূর্বেও দি বসে, যেমন দি পানিপথ, এটা ভারতের একটা জায়গার নাম, হরিয়ানা রাজ্যে অবস্থিত, দা পানিপ্যাথ। হ্যাঁ, দ্য ব্যাটেল অফ পানিপথ, পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদির সঙ্গে যেটা হয়েছিল। তো এই পানিপথ একটি জায়গার নাম। পলাশী, হ্যাঁ, ভারতের পলাশীর অম্র কানন, যেখানে নবাব সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। তো এই জায়গাগুলা বিখ্যাত জায়গার নামের পূর্বে সাধারণভাবে বসে না, দ্বি ঢাকা লেখা যায় না, কিন্তু বিখ্যাত নামের বিখ্যাত নামযুক্ত যে জায়গা, সেখানে আপনি দ্বি বসাতে পারবেন। আচ্ছা, তারপর আরো একটু বলছে, আহ, পরপর দুটি প্রপার নাউন থাকলে প্রথম প্রপার নাউনটার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু দ্বিতীয় প্রপার নাউনটার পূর্বে আর্টিকেল বসে। আচ্ছা, নজরুল, যাই হোক। এরপর আরো একটা এরকম সেম সাধারণ সাধারণ নিয়ম বলেছে, মরুভূমি, মালভূমি, সাগর, মহাসাগর, উপসাগর, নদী, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি এর নামের পূর্বে দি বসে। যেমন দি যমুনা, হ্যাঁ, এগুলোও বড় বড় জিনিস, ওইখানে এগুলো দিতে হতো, দি মেঘনা, দি যমুনা, দি পদ্মা। তারপরে হচ্ছে মরুভূমি, যেমন দি সাহারা, এটা হচ্ছে আপনার ইসে মরুর দেশে অবস্থিত সাহারা। আচ্ছা, সাগর, দি অ্যারাবিয়ান সি, দি রেড সি, দি কাস্পিয়ান সি, দি আটলান্টিক ওসান, দি প্যাসিফিক ওসান। দ্বীপপুঞ্জ, দি হাব হাব্রিজ, দি ওয়েস্ট ইন্ডিয়ানস, দি আন্দামানস, দি মালদ্বীপস। পর্বতমালা, যেমন দি হিমালয়াস, দি আল্পস, ইউরোপের একটা পর্বত আল্পস, এগুলোর পূর্বে দি বসে। আচ্ছা, এটা একটু পড়েন, হ্যাঁ, এটা পড়লে আমি প্রয়োজনে কালকা বা পরশুদিন যখন ক্লাস নিব, এটার উপরে আমি আরো একটু একদিনে শেষ করা যাবে না। এখন আমি একটু ডিরেক্ট কথা বলার দিকে চলে আসি, যেগুলো আমাদের প্রয়োজন, আমরা যেখান থেকে আজকে শুরু করব মেইন যে বিষয়টা, আমরা 10-15 মিনিট মুখে মুখে ওরাল আমরা একটু প্র্যাকটিস করি। যেমন আমি সাবজেক্ট আর বি ভার্ব বলে দিব। বি ভার্ব মনে আছে তো, অ্যাম ইজ আর অজয়ের, অ্যাম ইজ আর অজয়ের। আমি বি ভার্ব, সাবজেক্টের পরে বি ভার্ব দিবেন। যেমন আমি হই, আই অ্যাম, কি হবে? আই অ্যাম, বলবেন আমার সঙ্গে। তুমি হও, ইউ আর। বোঝা যায় মানে, আমি সহজ ছোট ছোট বাক্য শিখাচ্ছি। আমি হই, আই অ্যাম। তুমি হও, ইউ আর। সে হয়, শি ইজ, শি ইজ অথবা হি ইজ। হ্যাঁ, যদি পুরুষের বেলায় হয় হি ইজ, আর নারীদের বেলায় হইলে শি ইজ। তো দেখেন, আমি হই, আই অ্যাম। তুমি হও, ইউ আর। সে হয়, হি ইজ বা শি ইজ। বর্ণা হয়, বর্ণা ইজ। সুমন হয়, সুমন ইজ। এতটুক তো আমরা শিখেছি। এইবার এরপরে দেখি, আমরা একটু অবজেক্ট দিয়ে দেখি কেমন শোনা যায়। আই অ্যাম, আমি হই। আমি হই একজন ছাত্র, কি হবে? আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হই একজন ডাক্তার, কি হবে? আই অ্যাম এ ডক্টর। আমি হ্যাঁ, এগুলো আমি জাস্ট ওরালি, আমি মুখে মুখে, এগুলো আমি এখনো শীট তৈরি করিনি, আমি শীটগুলো তৈরি করতেছি, এগুলো একটু সময় লাগবে। হ্যাঁ, শীট তৈরি করে তারপরে দিব। অনেক সহজ নিয়ম। তো দেখেন, আই অ্যাম, আমি হই, তুমি হও, ইউ আর, সে হয়, হি ইজ। আমি হচ্ছি, আমি হচ্ছি, হ্যাঁ, মনে করেন আপনি বললেন যে আমি একজন ডাক্তার হচ্ছি। আই অ্যাম বিং, বি মানে হওয়া, এর সঙ্গে আইএনজি হবে, আই অ্যাম বিং, আই অ্যাম বিং, আমি হচ্ছি। তুমি হচ্ছ, ইউ এর পরে আর বসে, ইউ আর বিং, তুমি হচ্ছ। সে হচ্ছে, হি ইজ বিং। আমরা এই দুইটা রুলের ভিতরে একটু থাকি। আমি হচ্ছি, আই অ্যাম বিং, আমি ডাক্তার হচ্ছি, আই অ্যাম বিং এ ডক্টর। আমি কৃষক হচ্ছি, আই অ্যাম বিং এ ফার্মার। আমি শিক্ষক হচ্ছি, আই অ্যাম বিং এ টিচার। মনে করেন এখনো আপনি হয়ে পারেননি, প্রশিক্ষণ নিচ্ছেন। আমি একজন পাইলট হচ্ছি। আমাকে কেউ বলল যে আপনি কি করতেছেন ইদানিং, আমি বললাম আমি পাইলটের উপর প্রশিক্ষণ নিচ্ছি, আমি একজন পাইলট হচ্ছি। আই অ্যাম বিং আ পাইলট। এমন ধরনের বাক্য কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। হুম? তো এটা হচ্ছে, তুমি হচ্ছ, কি হবে? ইউ আর বিং, ইউ আর বিং। তুমি মোটা হচ্ছ, কি হবে? ইউ আর বিং ফ্যাট, ইউ আর বিং ফ্যাট। তুমি মোটা হচ্ছ। তুমি চিকন হচ্ছ, ইউ আর বিং
থিন। তুমি সুখী হচ্ছ, সুখী। ইউ আর বিং হ্যাপি। ইউ আর বিং হ্যাপি। আচ্ছা দেখেন, যদি বলা হয় আমি আছি, আমি হই বা আমি আছি, তখন কি হবে? আই অ্যাম। আচ্ছা যদি বলা হয় তুমি আছো, ইউ আর। ইউ আর। আমরা আছি, তারা আছে, রনি আছে, রনি। ইয়েস, থ্যাংক ইউ, রনি ইজ। কেউ নেই, নোবডি ইজ। ধন্যবাদ, এই যে সব পেরে যাচ্ছেন। এবার পাস্ট টেন্সে বলেন আমি ছিলাম, আই ওয়াজ। তুমি ছিলে, তুমি ছিলে, ইউ ওয়্যার। ইউ ওয়্যার প্লুরাল হবে, তুমি ছিলে। আমরা ছিলাম, উই ওয়্যার। উই ওয়্যার, আমরা ছিলাম। আচ্ছা এইবার আমরা একটু এখানে প্লেসটা জুড়ে দিতে পারি। আচ্ছা আমি প্রেজেন্ট আর পাস্ট শিখাচ্ছি, ফিউচারে আসতেছি। দেখেন বললাম আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। আমরা আছি, উই আর। তারা আছে, দে আর। অর্থাৎ প্লুরাল যদি সাবজেক্ট হয়, ভার্ব প্লুরাল দিবেন। হ্যাঁ, যেমন ইউ আর, ইউ মানে তুমি বা তোমরা, আর আরটা বসে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। এবার পাস্ট টেন্সে চলে যাই, আমি ছিলাম, আই অজ। অজ বসে মনে রাখবেন, অজ বসে মনে রাখবেন একজনের বেলায়, একজনের ক্ষেত্রে। আমি ছিলাম, আই অজ। তুমি ছিলে, ইউ অয়ার। আমরা ছিলাম, উই অয়ার। তারা ছিল, দে অয়ার। আমার বাবা ছিল, মাই ফাদার অজ। কেউ ছিল না, নোবডি অজ। কে ছিল, হু অজ। এবার ফিউচারে যদি বলি আমি থাকবো, তখন আই উইল বি। এই উইলটা হচ্ছে ফিউচারের চিহ্ন, আর বি মানে হচ্ছে হওয়া বা থাকা। কি বলেছি বলেন? বি মানে হচ্ছে হওয়া বা থাকা। আমি থাকবো, আই উইল বি, অথবা আমি হব, আই উইল বি। আপনি বলছেন স্যার আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। তুমি থাকবে, ইউ উইল বি। হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি এত গভীরে না গিয়ে আমি এখানে শুরু করি। যেমন প্রথমে শিখিয়েছি আমি হই, কি হবে? আই অ্যাম। আচ্ছা আমি, সরি, আই অ্যাম, আমি আছি, অথবা আমি হই, আই অ্যাম। তো আমি আছি, আই অ্যাম। যদি বলা হয় আমি হংকং আছি, আই অ্যাম ইন হংকং। তুমি আছো, ইউ আর। তুমি ঢাকায় আছো, কি হবে? ইন ঢাকা। দেখেছেন, এভাবে নিজে নিজে বলবেন। আমরা আছি, উই আর। আমরা দিল্লি আছি, ভারতের রাজধানী দিল্লি, উই আর ইন দিল্লি। আমরা বিশ্ববিদ্যালয়ে আছি, হ্যাঁ, উই আর অ্যাট ইউনিভার্সিটি। এখানে বিশ্ববিদ্যালয়ের আগে অ্যাট দিতে হয়। উই আর অ্যাট দ্য ইউনিভার্সিটি। উই আর অ্যাট দ্য ইউনিভার্সিটি। বুঝতে পারছেন, আমি কিন্তু বড় করেছি। প্রথমে বলেছিলাম আমি আসি বা আমি হই, আই অ্যাম। আমি লন্ডনে আছি, আই অ্যাম ইন লন্ডন। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আচ্ছা বলেন তো আমি ঢাকায় নেই, তখন কি হবে? ধন্যবাদ। এটা দেখেন, এই অ্যাম, ইজ, আর, এইগুলোকে বলা হয় বি ভার্ব থেকে এরা এসেছে, অক্সিলারি ভার্ব। ইয়েস, এই যে মনে পড়েছে, এই বি ভার্ব থাকলে এরপরে নট যোগ করে নেগেটিভ করা যায়। আই অ্যাম নট ইন ঢাকা, আমি ঢাকায় নেই। আমি কি ঢাকায় আছি, তখন ওই বি ভার্বটাকে সবার প্রথমে দিতে হবে, অ্যাম আই ইন ঢাকা। যদি বলা হয় আমি ঢাকায়, দেখেন এইগুলো হচ্ছে কথা বলতে গেলে একেবারে বেসিক। হ্যাঁ, এইগুলো শিখবেন। হ্যাঁ, এগুলো শিখলে কথা বলা যায়। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, পাস্ট টেন্সে, তখন অ্যামের পাস্ট টেন্সটা আপনি ওয়াজ ব্যবহার করে দিবেন, আর কিচ্ছু লাগবে না। আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। কি হবে বলেন? আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। আই উইল বি ইন ঢাকা। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। কি হবে? সে পঞ্চগড় আছে, পঞ্চগড়। আচ্ছা সে পঞ্চগড় ছিল, পঞ্চগড়। ঘুম আসছে নাকি?
আচ্ছা, যাই হোক। আচ্ছা, এমনি জিজ্ঞাসা করেছি, থ্যাংক ইউ। তো বলছে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী, সে রাজশাহী ছিল। তখন এই এম এর পাস্ট টেন্স ওয়াজ দিতে হবে, মনে রাখবেন। এম ইজ আর, বলেন এম ইজ আর। এদের পাস্ট ফর্ম ভি টু হচ্ছে ওয়াজ ওয়ার। এদের ভি টুটা কি হবে? ওয়াজ ওয়ার। আর এর ভি থ্রিটা হচ্ছে বিন, বি ডাবল ই এন, বি ডাবল ই এন, বিন। হ্যাঁ, মনে রাখবেন, এটার ব্যবহার দেখাবো, দেখিয়েছি, আবার দেখাবো। আচ্ছা, যদি বলা হয় আমি ভিতরে আছি, অবশ্যই অবশ্যই দেখাবো। হ্যাঁ, আমি ভিতরে আছি, কি হবে? আই অ্যাম ইনসাইড। যদি বলা হয় আমি রুমের ভিতরে আছি, মনে করেন আপনাকে বললাম কোথায়, আপনি বললেন আমি রুমের ভিতরে আছি। ইয়েস, আই অ্যাম ইন দ্য রুম। আমি রুমের ভিতরে ছিলাম। আমি রুমের ভিতরে থাকবো। আই উইল বি দিতে হবে, আই উইল বি ইন দ্য রুম। এই বি মানে হচ্ছে হওয়া বা থাকা। দেখেন, বি ভার্ব, হ্যাভ ভার্ব, গেট ভার্ব, এরা বড়ই বহুরূপী। এক এক জায়গায় লেড ভার্ব, এক এক জায়গায় এক এক রকম নাম নিয়ে। এই বি মানে এখানে আমিও বলতাম ছোটবেলায় যে আই উইল ইন দ্য রুম, যে উইল মানেই তো ফিউচারের চিহ্ন, আমি রুমের ভিতরে থাকবো। কিন্তু এখানে থাকবো বা আমি রুমের ভিতরে হব, আই উইল বি ইন দ্য রুম, আই উইল বি ইন দ্য রুম। আচ্ছা, তো এইভাবে আমাদেরকে একটু প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ, যদি বলা হয় আমি হই, আই অ্যাম, আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। তুমি হও, ইউ আর। যদি বলা হয় তুমি হও একজন গাড়ি চালক, ইউ আর এ ড্রাইভার। পাস্ট টেন্সে যদি যাই, আই ওয়াজ, কি হবে বলেন? তাহলে কি হবে? আই ওয়াজ দিয়ে যদি করি, আমি ছিলাম। যদি বলা হয় আমি কৃষক ছিলাম, আই ওয়াজ এ ফার্মার, ফার্মার। আমি গরিব ছিলাম, আমি গরিব ছিলাম, আই ওয়াজ পুওর, আই ওয়াজ পুওর। হ্যাঁ, অ্যাডজেক্টিভের এখানে দিতে দরকার নেই। তারপর আমি উকিল ছিলাম, আই ওয়াজ অ্যাডভোকেট, অ্যাডভোকেট অথবা লয়ার। হুম। যদি বলা হয় আমি কর্মঠ, আই অ্যাম অ্যাক্টিভ। হ্যাঁ, কর্মঠ, খুব পরিশ্রম করতে পারে, আই অ্যাম অ্যাক্টিভ। আমি কর্মঠ ছিলাম, আই ওয়াজ অ্যাক্টিভ। আমি কর্মঠ হব, আই উইল বি অ্যাক্টিভ। আমরা স্মার্ট, উই আর স্মার্ট, উই আর স্মার্ট। স্মার্ট ইংলিশ, এখানে স্মার্ট। আমরা স্মার্ট ছিলাম, উই ওয়ার, উই। যেহেতু এটা পাস্ট টেন্সে, বুঝতে পারছেন, যেমন আমরা স্মার্ট, আমরা হই স্মার্ট, উই আর স্মার্ট। প্রেজেন্ট টেন্সের জন্য আর দিয়েছি। আমরা স্মার্ট ছিলাম, উই ওয়ার স্মার্ট। আমরা স্মার্ট হব, উই উইল বি স্মার্ট। যেমন আমি ভদ্র, আই উইল বি স্মার্ট, থাকবো। আচ্ছা, আমি ভদ্র, কি হবে? আই অ্যাম পোলাইট, আই অ্যাম পোলাইট, পোলাইট মানে ভদ্র। হ্যাঁ, আমি ভদ্র ছিলাম, থ্যাংক ইউ, আই ওয়াজ পোলাইট। আমি ভদ্র হব, আই উইল বি পোলাইট। তুমি মোটা, তুমি মোটা। হ্যাঁ, ইউ আর সো ফ্যাট বা ইউ আর ফ্যাট, তুমি মোটা ছিলে, ইউ ওয়াজ না, ইউ ওয়ার, ইউ ওয়ার ফ্যাট। আচ্ছা, তো তুমি মোটা হবে, ইউ উইল বি ফ্যাট। আমি এখানে মূলত টেন্সটা শিখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, টেন্সটা আমাদেরকে একটু, হ্যাঁ হ্যাঁ, মানে আমি টেন্সের পরিবর্তনটা একটু ঘটাচ্ছি, জাস্ট, আর কিছু না। যেমন যদি বলা হয় গো, গো মানে হচ্ছে কি যাও বা যান, গো। যদি বলি যেও না, তখন কি হবে? ডোন্ট গো, ডোন্ট গো। যদি বলি সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। যদি বলি দয়া করে সেখানে যেও না, প্লিজ ডোন্ট গো দেয়ার, প্লিজ ডোন্ট গো দেয়ার। যদি বলা হয় কাম, আসো, যদি বলি আমার দিকে আসো, কাম টু মি। হুম। যদি বলি এখানে এসো, কাম হেয়ার, কি হবে? যদি বলা হয় এখানে এসো না, ডোন্ট কাম হেয়ার, অফকোর্স ডোন্ট কাম হেয়ার। এখানে এসো না। আচ্ছা, যদি বলা হয় এখানে বসো না, ইয়েস, ডোন্ট সিট হেয়ার, প্লিজ ডোন্ট সিট হেয়ার, এখানে বসো না। বিকজ
সেট, সেট না, এটা সিট বলতে হবে, সেটটা আবার একটু উচ্চারণ আলাদা হয়, ওটা ফরেনারদের ইয়ে তো। সিট, SIT, সিট মানে বসা। স্যাট যদি উচ্চারণ করেন, স্যাট উচ্চারণ করলে এটা কিছুটা পাস্ট টেন্সে V2 তে হয়ে যায়। সিট, স্যাট, স্যাট, সিট মানে বসা, স্যাট মানে হ্যাঁ ঠিক আছে, সিট স্যাট। হুম। হ্যাঁ। আচ্ছা, তুমি আসতে পারো কি হবে? ইউ ক্যান খাম। ইউ ক্যান খাম, তুমি আসতে পারো। তুমি আসতে পারো না, ইউ ক্যান নট খাম। তুমি কি আসতে পারো? ক্যান ইউ খাম? তুমি কি আসতে পারো না? ক্যান নট, ক্যান নট ইউ কাম? ক্যান নট ইউ খাম? তুমি কি আসতে পারো না? হ্যাঁ আমি আসতে পারি। ইয়েস। না আমি আসতে পারি না। ইয়েস, নো আই ক্যান নট কাম। কখন তুমি আসতে পারো? হ্যাঁ, হোয়েন ক্যান ইউ কাম? হোয়েন ক্যান ইউ কাম? কেন, কেন তুমি আসতে পারো? হোয়াই, হোয়াই ক্যান ইউ কাম? কে আসতে পারে? কে আসতে পারে? হু ক্যান খাম? হু ক্যান খাম? অর্থাৎ বুঝতে পেরেছেন, আমি একটা নিয়ম শিখাচ্ছি ক্যান দিয়ে। আমি আসতে পারি, আই ক্যান খাম। তুমি আসতে পারো, ইউ ক্যান খাম। তুমি আসতে পারো না, ইউ ক্যান নট খাম। কারা আসতে পারে? হু ক্যান খাম। হুম। কেন তুমি আসতে পারো? হোয়াই ক্যান ইউ খাম? এইভাবে যদি কথা বলান, এই জন্য বলছিলাম রবিবার দিন ফোন দিবেন, আমি দীর্ঘ সময় দিব, অনেক সময় এগুলো, এর ভিতরে আমি শিটগুলো রেডি করব, চোখের সামনে এগুলো থাকবে এবং আমি পড়ে পড়ে বুঝাই দিব। এইভাবে প্র্যাকটিস করতে হবে। নো, ইউ আর সো হার্ড ওয়ার্কার পারসন, হার্ড ওয়ার্কিং, আই থিঙ্ক। আপনি তো যথেষ্ট পরিশ্রম করেন। তো ইয়েস। ইয়েস। অ্যান্ড ইউর বিহেভিয়ার ইজ ভেরি লয়াল। খুব দারুণ আপনার আচার আচরণ। ফর দিস রিজন, ফর দিস রিজন দে লাভ ইউ ভেরি মাচ অ্যান্ড দে আর নট উইলিং টু রিজাইন ফ্রম ইউর জব। এজন্য আপনি চাকরিটা ছেড়ে দেন, এটা তারা চায় না, তারা চাচ্ছে যে বর্ণা তুমি আরো কিছুদিন থাকো। Yes, but I think you can resign, you can get up, you can cut off your job and you will come to Bangladesh and you will marry. I want it because time is flying like an arrow. সময় চলে যাচ্ছে তীরের গতিতে। ওকে। হ্যাঁ আমি পরে আবার বলি। হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, হোয়েন ইউ উইল গেট ফ্রি টাইম ইউ ক্যান কল মি। ওকে। ওকে। আরো ভালো হবে আগামীতে, ঠিক আমরা এভাবে ওরালি, হ্যাঁ মৌখিকভাবে আমরা প্র্যাকটিস করব, দেখবেন আরো অনেক ভালো হবে। আপনি দিন যত যাবে ক্লাসের